বাড়িতে বসে বসে আমি হাঁপিয়ে উঠেছি। আমার হিসেবের সঠিক কাজ আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবছি আজকে জমিদার বাবুর বাড়িতে যাব, ওখানে কিছু যদি কাজ পাওয়া যায়। শুনেছি জমিদার বাবুর স্বভাব খুবই খারাপ, তবে যদি কেউ কাজ খুঁজতে যায় তিনি কাজ করে দেন। আমার অবশ্য কাজটাই দরকার, স্বভাব ধুয়ে ধুয়ে তো আর জল খাবো না। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে জমিদার বাবুর বাড়ি খুব বেশি দূর নয়, আর তাছাড়া এই সময়টায় জমিদার বাবুর সাথে দেখা করাই যাবে, কারণ উনি এই সময়টাতে দেখা করেন সবার সাথে। অবশেষে আমি জমিদার বাবুর বাড়ির কাছে এসে পৌঁছালাম। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি জমিদার বাবু বসে আছেন আর তার দুই ছেলে তার পেছনে দাঁড়িয়ে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে জমিদার বাবুকে আমার দুঃখের কথা জানালাম। আমার প্রণাম নেবেন জমিদার মশাই, আমি আপনারই গ্রামের একজন নাগরিক। আজ অনেক দিন ধরে কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটু কাজ পাচ্ছি না। আজ দুদিন ধরে কিচ্ছুটি পেটে পড়েনি। হ্যাঁ, আমাকে বাঁচান। যদি আপনার কাছে কোনো কাজ থাকে আমাকে দিন, আমি করব। এই পেটের জ্বালা তো সহ্য হচ্ছে না। আমাকে বাঁচান জমিদার মশাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাকে যদি একটু কাজ দিন, আমি যদি একটুখানি খেতে পাই, আমাকে বাঁচান। আরে আরে এত ঘাবড়াচ্ছিস কেন? আমি থাকতে এই গ্রামের কেউই না খেয়ে থাকতে পারবে না। আমি সবার ঘরে খাবার পৌঁছে দেব। তবে আমার কাছে সেরকম কোনো কাজ নেই। একটা কাজ আছে, যদি পারিস তাহলে কর। আমার ওই দক্ষিণ পাড়ার বাড়িটা আছে না, হ্যাঁ ওই বাড়িটা পরিষ্কার টরিষ্কার করে দেখাশুনো করতে হবে। যদি পারিস তো ভালোই টাকা পয়সা পাবি, থাকতে পারবি, খেতে পারবি। দেখ যদি পারিস তো। আমি জমিদার বাবুর কথা শুনে বুঝতে পারলাম এছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তাই আমাকে এই কাজটা করতেই হবে। আমি জমিদার মশাইকে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ জমিদার মশাই, আমি আজ বিকেলের মধ্যে ওখানে পৌঁছাচ্ছি। আপনার কোনো চিন্তা নেই, আমি ওখানে পরিষ্কার টরিষ্কার করে ওই বাড়ি দেখাশুনো করব। রাতের অন্ধকার নেমে এলো। অবশেষে আমি দক্ষিণ পাড়ার বাড়িটার কাছে এসে পৌঁছালাম। বাড়িটার অবস্থা দেখে আমার গাটা কেমন জানি ছমছম করে উঠল। আমি যে খুব ভীতু তা কিন্তু নয়, একাই সব জায়গায় চলে যেতে পারি, কিন্তু এই বাড়িটার কাছে আসতেই গাটা কেমন জানি ছমছম করে উঠল। এখন অবশ্য এসব ভেবে কিছু লাভ নেই, তবে আমার জীবনটা বেশ আরামে কাটবে। আমি এই বাড়ির একমাত্র মালিক হব। যাই হোক, আমি বাড়ির ভেতরে এসে প্রবেশ করলাম আর বাড়ির যা আগাছা আছে সেগুলো পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করতে করতে হঠাৎ আমার নজরে এলো খাট, আলমারি আরো নানান দামি সব আসবাবপত্রের উপর। এগুলো সব তাহলে আমারই হবে, কেননা আমি তো এখানে থাকবো। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন হাঁটা চলা করছে। শব্দটা পাশের ঘর থেকেই আসছে। আমি কোদালটা রেখে দিয়ে তাড়াতাড়ি সেই ঘরের দিকে ছুটে গেলাম। সেই ঘরের ভেতরে ঢুকতেই আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেখানে দেখি আরো নতুন নতুন দামি দামি সব আসবাবপত্র। যাক, আমার জীবনটা এবারে একটু ভালো হবে। এইসব দামি দামি জিনিস আমি ব্যবহার করব। আমার কোথাও যেন একটা খটকা লাগলো। হ্যাঁ, সত্যি তো, এই ঘরের পাশেই তো আরেকটা ঘর রয়েছে, দরজা বন্ধ আছে মনে হলো। আমি তো সেই ঘরটা এড়িয়ে চলে এলাম। এরপর আমি শটান সেই ঘরের সামনে এসে হাজির হলাম। দেখলাম হ্যাঁ, ঠিকই দরজা বন্ধ আছে। দরজা কেন বন্ধ আছে এটাই আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকলো। নিশ্চয়ই কোনো দামি দামি জিনিস আছে, তার জন্যই দরজা বন্ধ করে রাখা আছে। আমাকে যে করে হোক এই ঘরের ভেতরে ঢুকতেই হবে। আমি দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলাম। আর ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে এই ঘর নিয়ে যে ধারণা আমার হয়েছিল
সেটা পরিবর্তন হলো। কেননা এই ঘরের অবস্থা অনেক ভয়ঙ্কর। সামনেই ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে, যেন মনে হচ্ছে কেউ গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিল বা দিয়েছিল। কিন্তু আমার পায়ের কাছে একটা হ্যারিকেন জ্বলছে, অথচ অনেক দিন ধরে এই ঘরে কেউ প্রবেশ করেনি। তাহলে হ্যারিকেনটা জ্বালালো কে? আমার তো মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সকালে আসলেই ভালো হবে। আমার মনে হয় এখান থেকে আমাকে পালিয়ে যেতেই হবে। তাই আমি ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমার নিজের বাড়ির দিকে অগ্রসর হলাম। আমি ঘর ছেড়ে বেরোনোর পর থেকেই বুঝতে পারলাম আমার পিছু পিছু কেউ যেন আসছে, কিন্তু আমি কিছুতেই পেছনে তাকাবো না। আমি যদি এই মুহূর্তে পেছন ঘুরে তাকাই তাহলে আমার মৃত্যু অনিবার্য। আজ আমাকে যে করে হোক বাড়ি অবধি পৌঁছাতেই হবে। আমি তাহলে প্রাণে বেঁচে যাব। এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে জমিদার মশাই ঘুমানোর জন্য তৈরি হচ্ছিলেন, এমন সময় একটা শব্দে তিনি চমকে উঠলেন। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার সামনে হঠাৎ তার প্রথম পক্ষের স্ত্রী এসে উদয় হলো। আরে নির্মলা, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছিলে, তুমি এইভাবে এখানে কি করছো? হ্যাঁ, আমি এসেছি বদলা নিতে। তুমি আমাকে খুন করলে, তারপর সবার সামনে আত্মহত্যা বলে চালিয়ে দিলে। একটা মেয়ের জন্য তুমি এটা করতে পারলে? আজ আমি এসেছি ওই লোকটার জন্য। ওই লোকটা দরজা খুলে দিতেই সব জাদু টোনা একেবারের জন্য শেষ হয়ে গেল। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো চলো আমার সাথে, আমি তোমাকে শেষ করে দেব। চলো। নির্মলা, আমাকে ছেড়ে দাও। আমি এমনটা কোনোদিন করবো না। আমাকে প্রাণে মেরো না। নির্মলা, আমাকে ছেড়ে দাও। সকালে এসে দেখি জমিদার বাবুর বাড়ির সামনে অজস্র লোকের জমায়েত হয়েছে। আমি ভেতরে ঢুকে কালকের ঘটনা জানাতেই যাব, দেখি এক অদ্ভুত ঘটনা। কাকে আর জানাবো? জমিদার বাবুর লাশ একটা বাঁশের মাচার উপর শোয়ানো রয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তার স্ত্রী। কিন্তু জমিদার বাবু মারা গেলেন কি করে? কালকেই তো দেখে গেলাম জমিদার বাবু বেশ হাসি খুশিভাবে আমার সাথে কথা বলছিলেন। তাহলে আজকে এভাবে মৃত্যু হলো কি করে? আর লাশটা যেন ফুলে ফেপে উঠেছে, গায়ের রং সবুজ হয়ে গেছে। এইভাবে মারা যাওয়াটা আমি একেবারে কল্পনাই করতে পারছি না। আমি আমার জীবনে এইভাবে মারা যাওয়াটাকে প্রথমবার দেখলাম।